ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা বিশেষ টিপস নিয়ে আলোচনা করব। টেস্ট পরীক্ষা তো ওভার, ফলে এবার তোমাদের যেটা অবশ্যই করতে হবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করছি। সেটা কি? সেটা আসলে তোমাদের টেক্সটগুলোকে বারবার করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তার একটা স্টাইল আছে, শুধু পড়ে গেলেই হবে না। কোন পদ্ধতিতে পড়লে তোমাদের ইফেক্টিভ রেজাল্ট পাবে সেটা আজকে আলোচনা করছি। তাহলে টেক্সটটা যদি ঠিকঠাক না পড়া যায়, কি সমস্যা হবে? সমস্যা হবে, তুমি যতই এমসিকিউ এসিকিউ আলোচনা করো বা মুখস্থ করো, তোমার কিন্তু ফাঁক থেকে যাবে, মনে হবে আর কিছু পড়তে বোধহয় বাকি রয়ে গেল। তাহলে আমরা কিভাবে পড়বো? আজকের ভিডিওতে আলোচনা করব একটা কবিতা নিয়ে, কিভাবে কবিতাগুলো রিভাইজ করবে বা অন্যান্য টেক্সট রিভাইজ করবে। চলো দেখে নিই। আজকে আমি প্রথমে একটা কবিতা নিচ্ছি, সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই কবিতাটা যখন রিভাইজ করবে, কিভাবে করবে? প্রথমত, এটা সনেট নাম্বার দেখো 18, অবশ্যই আন্ডারলাইন করে রাখো। এরপরে দেখো সেকেন্ড প্যারাতে লেখা আছে শেক্সপিয়ার রোট 54 সনেটস। শেক্সপিয়ার টোটাল কতগুলি সনেটস লিখেছিল সেটা প্রশ্ন হলেও হতে পারে, তাহলে আন্ডারলাইন করে রাখো। এগুলো জাস্ট যখনই রিভাইজ করবে চোখ পড়ে যাবে। এরপরে কবিতাটা যখন লাইন ধরে ধরে পড়বো, কোন কোন জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো দেখে নেওয়া যাক। প্রথমে বলেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? আমি কি তোমাকে কম্পেয়ার করব? তাহলে এই যে দেখো দি, দিয়ে তাহলে আন্ডারলাইন করো। দি মানে তোমাকে, তাহলে তোমাকে মানে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ রেফার টু বা হুই ইজ রেফার টু হিয়ার অ্যাজ দি। আমি কি তোমাকে কম্পেয়ার করব? তাহলে এখানে দি বলতে কবির বন্ধু, দ্য পোয়েটস ফ্রেন্ড। এছাড়া এই যে লাইনটা প্রথমেই পড়লাম, এখান দিয়ে গ্রামার কি আসতে পারে প্রচুর তোমরা পাবে টেস্ট পেপার বেরোলে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অ্যাসার্টিভ করো বা স্টেটমেন্ট করো। আমি কি তোমাকে কম্পেয়ার করব? তার মানে আমি তোমাকে কম্পেয়ার করব না। আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে যখন এই লাইনটা দিকে তোমাদের চোখ যাবে, কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে, কি গ্রামার আসতে পারে, কি এমসিকিউ আসতে পারে বা কি এসএকিউ আসতে পারে, খেয়াল করে পড়তে হবে। বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি বেশি সুন্দর এবং বেশি সংযমী, টেম্পারেট বা মৃদু, মাইল্ড। তাহলে এখানে দাও বলতে কাকে বোঝানো হয়েছে? তুমি, তাই না? সেই তাহলে উত্তরটা সে একই হচ্ছে, দ্য পোয়েটস ফ্রেন্ড। এই সেন্টেন্সটাকে দিয়ে একটা গ্রামার আসতে পারে কিরকম, তুমি বেশি সুন্দর এবং বেশি টেম্পারেট কার থেকে, দেন এ সামার্স ডে। ডিগ্রি চেঞ্জ আসতে পারে, ডিগ্রি চেঞ্জ পজিটিভ ডিগ্রি। তার মানে যেমন রাম ইজ বেটার দ্যান শ্যাম, তার মানে শ্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম, পজিটিভ ডিগ্রি করতে যেতে পারে। এই সমস্ত উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে এলোমেলো বাতাস, শেক মানে ঝাঁকিয়ে দেয় বা নাড়িয়ে দেয় কাকে? দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের প্রিয় কুড়িগুলোকে। তাহলে এখান থেকে প্রশ্নগুলি কী হবে? রাফ উইন্ডস কী করে? ডার্লিং বার্ডস অফ মে এগুলোকে ঝাঁকিয়ে দেয়। বা কে ঝাঁকিয়ে দেয় মে মাসের সুন্দর প্রিয় কুড়িগুলোকে? উত্তরটা কী হবে? রাফ উইন্ডস। এছাড়া এই লাইনটা যখন পড়বে তখন আর কি আসতে পারে? এখান থেকে ভয়েস চেঞ্জ আসতে পারে। তাহলে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নিয়ে ভয়েস করতে হবে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চ্যাপ্টারে যত গ্রামার আমি করে দিয়েছি। তারপরের লাইনটা, অ্যান্ড সামার্স লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফ্রেজ। সামারের স্থায়িত্বকাল, লিজ মানে এখানে কি প্রশ্ন হতে পারে? সামার্স লিজ বলতে বোঝানো হয়েছে সামার্স ডিউরেশন। হ্যাথ অল টু শর্ট এ ডেট, হ্যাথ মানে এখানে হ্যাজ, টু শর্ট খুবই অল্প, ডেট রয়েছে মানে দিন রয়েছে, অর্থাৎ সামারের দিনের সংখ্যা খুবই কম, অর্থাৎ খুবই স্থায়ী, কী বলবো, ক্ষণস্থায়ী, শর্ট লিভড, টেম্পোরারি, ইম্পারমানেন্ট। সেই জন্য আমি তোমাকে সামারের দিনের সঙ্গে তুলনা করবো না, কারণ সামারের দিন খুব ক্ষণস্থায়ী আর তোমার সৌন্দর্য বিউটি তো চিরস্থায়ী। তাহলে এই প্রথম প্যারাতে আমরা কি বুঝলাম? আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব না, কারণ তুমি গ্রীষ্মের দিনের থেকে বেশি সুন্দর এবং বেশি সংযমী। তাছাড়া গ্রীষ্মের দিনের কিছু নেগেটিভ সাইড আছে, কি? যেমন এলোমেলো বাতাস মে মাসের সুন্দর ফুলগুলিকে ঝাঁকিয়ে দেয় বা নাড়িয়ে দেয় বা খুশিয়ে দেয়, আর সামারের স্থায়িত্বকাল তো খুবই কম সময়ের। ব্যাস হয়ে গেল। তারপরের লাইন, সামটাইম টু হট, কখনো কখনো ভীষণ গরম, দ্য আই অফ ইভেন শাইন্স। খুব ইম্পর্টেন্ট, দ্য আই অফ ইভেন, তাহলে আন্ডারলাইন করে রাখো, আই অফ ইভেন। আই অফ হিভেন রেফার্স টু দ্য সান। আই অফ বলতে কাকে বোঝানো হয়েছে? সূর্যকে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওফেন এবং প্রায়ই হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, আগে আন্ডারলাইন করো, গোল্ড কমপ্লেকশন, গোল্ড কমপ্লেকশন, হিজ গোল্ড কমপ্লেকশনটা আন্ডারলাইন করো, তার সোনালি বর্ণ। তাহলে এখানে তার বলতে কার বোঝানো হয়েছে? এই যে আগের লাইনে পড়লাম, দ্য আই অফ ইভেন, অর্থাৎ সূর্যের সোনালি বর্ণ কখনো কখনো বা প্রায়ই ডিমড হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, আবঝা হয়ে যায়, কারণ মেঘে ঢেকে যায়। তাহলে এগুলো সব নেগেটিভ সাইড। কখনো কখনো সূর্য প্রখর রোদ দেয়, আবার কখনো কখনো সূর্য ঢাকা পড়ে যায়। তারপরে লাইনটা বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ব্রড কোয়েশ্চেনের জন্য। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, কোন ফেয়ারের কি মানে? এভরি ফেয়ার, এখানে ফেয়ার বলতে ফেয়ারনেস, সৌন্দর্য, বিউটি। প্রত্যেকটি সৌন্দর্য কোথা থেকে? ফ্রম ফেয়ার মানে সুন্দর জিনিস থেকে, ফেয়ার অবজেক্ট থেকে। সামটাইম ডিক্লাইন্স, কখনো কখনো নষ্ট হয়ে যায়, ডিক্লাইন করে, ধ্বংস হয়ে যায়। তাহলে প্রতিটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য কখনো কখনো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিভাবে? বাই চান্স, ঘটনাক্রমে,
অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, নেচারের বা প্রকৃতির যে পরিবর্তনশীল নিয়ম আছে, ওয়ে রয়েছে, পথ রয়েছে, সেই পথের দ্বারা। অর্থাৎ আনট্রিম মানে হচ্ছে পরিচর্যা না করা। তাহলে প্রকৃতির মধ্যে যা কিছু রয়েছে সেগুলো যদি আমরা পরিচর্যা না করি, সেগুলি আস্তে আস্তে ডিক্লাইন করে। এছাড়া ধীরে ধীরে বাই চান্সও হতে পারে ঘটনাক্রমে। ধরো একটা সুন্দরী মেয়ে বা ছেলে, সুন্দর ছেলে, অহংকারে মাটিতে পা পড়ে না, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা লরি এসে ধাক্কা দিয়ে ফেলে দিল, বা সে ক্ষতবিক্ষত হয়ে গেল, তাহলে তার সৌন্দর্যটা হঠাৎ করে ধূলিসাৎ হয়ে যাবে, তাই না? সেরকম। অথবা সুন্দর একটা বাড়ি, দেখতে দারুণ, বাড়িতে কেউ থাকে না, দিনের পর দিন কেউ থাকে না, পরিচর্যার অভাবে কী হবে? নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা বলতে আছে। তাহলে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে সৌন্দর্য ক্ষয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হঠাৎ করে হতে পারে বা প্রকৃতির পরিবর্তনশীল নিয়মের কারণে হতে পারে। বাট, কবি এখানে বলছে জোর দিয়ে, বাট কিন্তু, দাই ইটার্নাল সামার, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করো। দাই মানে তোমার, তোমার শাশ্বত গ্রীষ্ম। তাহলে এখানে তোমার বলতে কার? আবার সেই লেখকের বন্ধু, দ্য পোয়েটস ফ্রেন্ড। তোমার চিরন্তন সত্য শ্যাল নট ফেড, কখনো ফেড হবে না, কখনো মলিন হবে না, সবসময় অমলিন থাকবে। এটা দিয়ে কি প্রশ্ন হতে পারে? তাই বলতে কি বোঝানো হয়েছে? আর ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? চিরন্তন গ্রীষ্ম বলতে বোঝানো হয়েছে দ্য পোয়েটস ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি। আর এখান থেকে একটা গ্রামার আসে, সেটা হচ্ছে যে তোমার চিরন্তন সত্য কখনোই ফেড হবে না, করো নেগেটিভ, অর্থাৎ তোমার চিরন্তন সত্য সবসময় আনফেড থাকবে। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তারপরে কি বলেছে? নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওনস্ট। বলছে, আচ্ছা তার আগের লাইনটা বললাম যে তোমার চিরন্তন গ্রীষ্ম কখনো ফেড হবে না, নতুবা তুমি কি করবে না? নর লুজ পজিশন, পজিশন মানে হচ্ছে অধিকার, অফ দ্যাট ফেয়ার, ওই সৌন্দর্যের অধিকার, দাও ওনস্ট, ওন মানে তো নিজের, অর্থাৎ তোমার অধিকারে যে সৌন্দর্য রয়েছে সেটা তুমি কখনো হারাবে না, যেহেতু তোমার সৌন্দর্য চিরন্তন। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও, মৃত্যু তোমাকে গর্ব করে তার ছায়াতে আনতে পারবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অর্থাৎ মৃত্যু গর্ব করে তোমাকে তার করাল ছায়াতে টেনে আনতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন ইটার্নাল লাইন্সগুলোতে, অর্থাৎ ওই যে ইটার্নাল লাইন্স মানে একটু আগে পড়লাম শাশ্বত লাইন, এই ইটার্নাল লাইন্স বলতে কাকে বোঝানো হয়েছে? ইটার্নাল লাইন্স বলতে বোঝানো হয়েছে বন্ধুরা, এই যে কবিতাটা পড়ছি আমরা, এই কবিতাটাকে দ্য পোয়েটস ভার্স অথবা দ্য পোয়েটস কি বলবো, সনেট। তাহলে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, যখন তুমি এই শাশ্বত লাইনগুলিতে বেড়ে উঠবে। লাস্ট দু লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো লং মেন ক্যান ব্রেথ, যতদিন মানুষ বেঁচে থাকবে। অর আইজ ক্যান সি, অথবা চোখ দেখতে পাবে, অর্থাৎ মানুষ বেঁচে থাকলেই তো চোখ দেখতে পাবে, শ্বাস প্রশ্বাস নেবে, ততদিন কি হবে? সো লং মানে ততদিন, লিভস মানে বেঁচে থাকবে, দিস মানে এটা, এটা মানে আমার এই কবিতাটা, দ্য পোয়েটস সনেট। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আর এটাই তোমাকে জীবন দেবে। তাহলে এখানে এটা বলতে আবার বোঝানো হয়েছে এই কবিতাটাকে, গিভস লাইফ টু দি, তোমাকে, এখানে দি বলতে তাহলে কি হচ্ছে? তোমার জীবন দেবে, অর্থাৎ সেই কবির বন্ধু। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে কবির বন্ধু। এক্ষেত্রে কি গ্রামার থাকতে পারে? দিস গিভস লাইফ টু দি, ভয়েস সেন্স আসতেই পারে। তাহলে বন্ধুরা তোমরা যখন এই কবিতাটা পড়বে, এইভাবে বুঝে বুঝে পড়বে যে কোন লাইনটা থেকে এমসিকিউ হচ্ছে, কোন লাইনটা থেকে এসএকিউ হচ্ছে, এবং এই লাইনটা গ্রামারের জন্য ইম্পর্টেন্ট কিনা একবারে এক নজরে দেখলে তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট রিভিশন দিয়ে দেবে মন থেকে, তাহলে মুখস্থ করা লাগবে না এবং তোমরা কনফিডেন্টলি পরীক্ষায় বসতে পারবে। এরপরে মনে হবে না যে আমার কিছু বাকি রয়ে গেল, যেখান থেকে এই প্রশ্ন দিক করতে পারবে। ইনফ্যাক্ট বড় প্রশ্ন যদি দেয়, দেখবে লাইন তুলে দিয়ে কেটে কেটে প্রশ্ন থাকে, তখন তোমরা বুঝতে পারবে যে এই লাইনটার মানে কি, দিস গিভস লাইফ টু দি, এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে, কার জীবনের কথা বলা হয়েছে, এখানে এটা বলতে কি, ইত্যাদি। এইভাবে তোমরা রিভিশন দাও প্রত্যেক সপ্তাহে একবার করে, 5 মিনিট তো লাগবে দিতে, চোখ বোলাবে হয়ে যাবে। আর কিন্তু খেয়াল করে পড়তে হবে যে এটা, এই লাইনটা পড়লাম, এটা থেকে কোন ব্যাপারটা ইম্পর্টেন্ট, গ্রামারে, আচ্ছা আচ্ছা এই গ্রামারটা তো এখানে দেখেছিলাম, তাহলে এটা একটু মনে করে নিই, সঙ্গে সঙ্গে মনে করে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে রাইম স্কিম, রাইম স্কিম বলতে বোঝানো হয় ছন্দ। এখানে ছন্দ বলতে কি বোঝানো হয়েছে দেখো, ছন্দ মানে লাস্ট যে ওয়ার্ডগুলি আছে প্রত্যেকটা লাইনের, সেই লাইনের সঙ্গে পরের লাইনের মিল আছে কি নেই সেটাকে বলা হয় রাইম স্কিম বা ছন্দ। এটার রাইম স্কিম হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। কীভাবে হচ্ছে বুঝিয়ে দেবো? দি দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে তার লাস্টে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ডে, ডেটাকে যদি আমরা এ ধরি, তাহলে পরের যে ওয়ার্ডটা আছে টেম্পারেট, এই ডের সঙ্গে টেম্পারেটের ছন্দের কোনো মিল হচ্ছে না, সেই জন্য ওটা বি হয়ে যাবে। 3 নম্বর লাইন দেখো, মে আছে, তাহলে প্রথম লাইনটা ডে ছিল, এটা যদি এ হয় তাহলে মে আর ডে একই রকম উচ্চারণ, তাহলে প্রথমটা এ হলে তৃতীয়টাও এ হবে। আচ্ছা, 4 নম্বর লাইন আছে ডেট, দেখো সেকেন্ড লাইনে ছিল টেম্পারেট, রেট ডেট, তাহলে সেকেন্ডটা যদি বি ছিল, চারেরটাও বি হবে, তাহলে এ বি এ বি, এরকমভাবে পরেরগুলো সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এরকম হবে। এখানে একটা কথা বলে রাখি, এত কিছু জিনিস থাকতে কবি কেন সামারের দিনের সঙ্গে বন্ধুকে কম্পেয়ার করতে গেল? তোমরা জেনে থাকবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সামার কালটা মানে গ্রীষ্মকালটা অত্যন্ত মনোরম হয়, প্লেজেন্ট হয়।
সেই জন্য হয়তো কবির মনে হয়েছে যে আমি এই গ্রীষ্মের দিনের সঙ্গে এই বন্ধুকে তুলনা করতে চাই, সেই জন্য হয়তো মনে হয়েছে। তা গ্রীষ্মের দিন যতই সুন্দর হোক, কবি কিন্তু তুলনা করতে অ্যাকচুয়ালি চায়নি। কেন? এই গ্রীষ্মকালের অনেক নেগেটিভ সাইড আছে, যেটা তার বন্ধুর নেই। সেই জন্য বলেছে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি, তার মানে পারি না। আমি কি পাগল নাকি, তার মানে আমি পাগল না, সেই প্যাটার্নে। বন্ধুরা যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানিও, আর এরকমভাবে যদি পড়তে চাও তাহলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।